হাই, আমি মুমতাজ খাতুন। আজ আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই, যেটা আমার সাথে হয়েছে ২০২৫-এ। আর এটা এমন একটা জিনিস যেটার সাথে অনেকেই রিলেটেবল ফিল করতেই পারে। আর আমি এই জিনিসটাকে শেয়ার করতে চাই কারণ এমন একটা ঘটনা যার থেকে আমি অনেক কিছু শিখেছি। এমন একটা ঘটনা যেটা আমাকে অনেক বেশি শক্ত করেছে আগের থেকে। আমি প্রচন্ড উইক পার্সোনালিটির একজন মানুষ ছিলাম। আমি প্রচন্ড ভয় পেতাম, কনফিডেন্স একদম আমার মধ্যে ছিল না। কিন্তু ওই একটা ঘটনার মধ্যে থেকে আমি কত জিনিসের মানে শিক্ষা পেয়েছি। প্লাস সেই জিনিসগুলো থেকে আমি কিভাবে রিকভার করেছি, ওই ফেজটা থেকে আমি কিভাবে বেরিয়ে এসেছি। প্লাস ওটার জন্য আমার একাডেমিক কামব্যাক হয়েছে। ওটার জন্য আমার পার্সোনালিটিতে ইমপ্রুভ হয়েছে। আমার মাইন্ডসেট ইমপ্রুভ হয়েছে। এত কিছু যেই ঘটনাটার জন্য হয়েছে, আমি আজ সেই ঘটনাটার কথা বলতে চলেছি। তো আশা করছি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে। আর তোমরা কোন কোন পয়েন্ট রিলেটেবল ফিল করছো আমাকে জানাবে। আর তার সাথে পুরো ভিডিওটা দেখে তোমার কি মনে হয়, তোমার ওপিনিয়ন কি, আমার ভুল কোথায় কোথায় ছিল, তোমরা সেটা বলতে পারো। সো লেটস বিগিন। তো কোনো ঘটনা বলার আগে সেটার কনটেক্সট দেওয়া খুবই জরুরি। ঘটনাটা ২০২৫-এর হলেও ঘটনার মূল ধাপগুলো কিন্তু শুরু হয়েছিল ২০২৩ থেকে। আর তখন কিন্তু সময়টা খুবই পজিটিভ ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সেই সময় অনলাইনে একটা মেয়ের সাথে আমার যোগাযোগ হয়, আমার পরিচয় হয় জাস্ট র্যান্ডমলি। দেন র্যান্ডমলি যেমন আমরা সোশ্যাল মিডিয়া অনেকের সাথেই পরিচিত হই, কথা বলি, গ্রুপ চ্যাট করি, ফান চ্যাট করি, তেমন চলতে থাকে। দেন ২০২৩-এর পর ২০২৪-এ আমি মাধ্যমিক দিই। তো মাধ্যমিক একটা জীবনের মানে সবথেকে প্রথম বড় পরীক্ষা। এটা দেওয়ার পর আমরা আরো ক্লোজ হই, আরো ফ্রি টাইম আরো বকবক করি। তো তার আর আমার মধ্যে একটা সিমিলারিটি থাকে, এটাই যে সেও সায়েন্স নেয়। মাধ্যমিক দেওয়ার পর সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করে, আর আমিও সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করি রেজাল্ট বেরোনোর আগে। তো আমরা যেহেতু সিমিলার, একই ক্লাসে পড়ছি, একই রাজ্যের মানুষ, সায়েন্স নিচ্ছি, তো এই রিলেটেবল জিনিসগুলো থেকে বন্ধুত্ব শুরু হয়। বন্ধুত্ব জাস্ট তবু নর্মাল বন্ধুত্বই ছিল, অত কিছু বাড়েনি। দেন ফোন নাম্বার নেওয়া দুজনের, তারপরে হোয়াটসঅ্যাপে চ্যাট করা। আমি যখন আমার পার্সোনাল ফোন কিনেছিলাম তখন আমি তার ফোন নাম্বার নিয়েছিলাম। তার আগে পর্যন্ত শুধু জাস্ট সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে অনলাইন চ্যাট হতো, তাছাড়া খুব বেশি ছিল না। দেন এরকম মোটামুটি চলতে থাকে। দেন যেদিন সব থেকে বন্ধুত্বটার প্রথম ধাপ শুরু হয়েছিল, সব থেকে মেনলি যেখান থেকে বেশি মানে অফিসিয়ালি এরকম ধরনের বলতে পারো যে শুরু হয়, সেটা হচ্ছে সেই মুহূর্তটা হচ্ছে আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিনে। ওকে। তো যখন ২০২৪ সালে আমাদের মাধ্যমিকের রেজাল্ট বের হলো, তো সেই দিন কি হয়েছিল যে সে আমাকে, আমি সেদিন রেজাল্ট অনলাইনে চেক করি, দেন স্কুল গেছিলাম, স্কুল থেকে ফিরে আসি। সেই দুপুরবেলার সময়টা মানে ২টো কি ৩টের সময় এরকম, আমি একা ছিলাম আমার রুমে। তো সে আমাকে ফোন করে যে আমার একটু দরকার আছে, একটু পার্সোনাল কারণ, একটু এমার্জেন্সি, একটু ফোনটা ধরো। তো আমি ফোন করছি, আমি ফোনটা তুলি। তো সে আমাকে তার সব ঘটনা বলে যে আমি খুব কম নাম্বার পেয়েছি, এক্সেট্রা এক্সেট্রা। আমি আরো রিজার্ভ করতাম, আমার প্রচন্ড কম এসেছে। আমি তখন বললাম তোমার কতটা কম এসেছে? তখন আমি একটা নির্দিষ্ট একটা লেভেল তো হয় যে এই নাম্বারটাকে আমরা কম বলতে পারি, আমি বললাম সেটা। সে বললো না, তার থেকেও আমার কম এসেছে, আমি কিন্তু ভালো লিখেছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি সুইসাইড করতে গেছিলাম, আমার মা আমাকে আটকেছে, এক্সেট্রা এক্সেট্রা। সো আমি তাকে মোটিভেট করলাম যে আরে কেন আম তোমার মা আটকেছে এরকম কেন? তুমি নিজে শক্ত হও, তুমি নিজেকে সামলাও। একটা পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে? পরেরগুলো ভালো করে হয়ে যাবে। এক্সেট্রা, এক্সেট্রা। আমি তাকে একটু হলেও মোটিভেট করি, আর সে মোটিভেট হয়ও। ঠিক আছে? তো আর সে তার সাথে তার একটা পুরনো একটা রিলেশনশিপ, যেটা পুরোপুরি রিলেশনশিপ নয়, সে সম্পর্কে আমাকে জানায়। তো সেটার ব্যাপারে সেটা বলে যে একজন তাকে লাইক করতো, তার সাথে রেগুলার চ্যাট করতো। আর ও তাকে তার থেকে পিছু হাঁটাতে চায়, তাকে সরাতে চায়। কিন্তু তবুই সে একটু পিছনে পড়ে রয়েছে এরকম। আর এইটুকুনি হয়ে আমাদের ওই দিনের কথা শেষ হয়। আর তারপর থেকে ওই দিন যেহেতু আমাদের ফোন কল হয়, আরো আমরা ক্লোজ, আরো ডিটেইলসে কথা বলি। তো সেই সাথে আমার একটা জিনিস সে উপকার করেছে, সেটা হচ্ছে যে আমি অঙ্ক রেখে পড়ছিলাম মাধ্যমিক রেজাল্ট বেরোনো পর্যন্ত। তো সে আমাকে একটু বোঝায় যে না, অঙ্কটা আমরা যারা অঙ্কতে ভালো না তাদের ওটা নেওয়া উচিত না, অন্য কোনো সাবজেক্ট নিলে বেটার ফিউচার হতে পারে, আমরা টাকাটাও বাঁচাতে পারি, সময়টাও বাঁচাতে পারি। তো তার যুক্তি সাপেক্ষে আমার মনে হলো হ্যাঁ, কথাটা ঠিক। তো পরবর্তীকালে আমি আমার মাকে জানিয়েছিলাম, আমার মাও রাজি হয়। আর আমার পার্সোনালিও একটু ইচ্ছা ছিল ক্লাস 10 থেকেই যে আমি 11-এ উঠে অঙ্কটা বাদ দেবো। তো তার কথায় ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু আমি অঙ্কটা ছেড়েছি, কারণ তার আগে পর্যন্ত আমার ডিসিশন থাকলেও আমি ভেবে নিয়েছিলাম যে অঙ্কটাকে ফোর্থ সাবজেক্ট হয়ে রেখে দেবো, করছি করে নিই, প্রবলেম কি আছে। তো এইভাবেই চলতে থাকে। কথা কথা বাড়ে, আরো বন্ধুত্ব আরো গভীর হয়, আরো ভালো হয়। এখন আমরা পুরোপুরি একটা ভালো বন্ধু লেভেলে আছি। আমাদের কথাবার্তা বাড়তে থাকে এরকম। তো ঠিক ওইরকম করতে করতেই ২০২৪-এই একটা সময় আসে যে সেই দিনও সে আমাকে ফোন করে। আর আমাকে সবটা বলে যে এই ব্যাপার হয়েছে, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে এক্সেট্রা, আরো জিনিস বলে, আর চ্যাটেও বলেছিল এমনকি। তো জিনিসটা এটাই যে ওই যে ছেলেটা যে ওকে লাইক করতো, ওর পেছনে পড়েছিল, যাকে ও চাইতো না যে ওর পেছনে লেগে থাকুক, ও চাইতো সে যেন ছেড়ে দেয়। তো কি হয়েছে, ওই ছেলেটাকে, ওরই বেস্ট ফ্রেন্ড আর ওই ছেলেটা দুজন এখন রিলেশনশিপে চলে গেছে বা যাবে, এরকম একটা কথাবার্তা চলছে। সেটা নিয়ে ও খুব কষ্টে আছে, ওর খুব খারাপ লাগছে, কারণ এও নাকি মনে মনে ওই ছেলেটাকে পছন্দ করতো। এইসব ব্যাপার। তো আমি একটু মোটিভেট করি, যেমন আমার কর্তব্য, এক্সেট্রা এক্সেট্রা বলি যে তুমি শক্ত হও, তোমার কি আছে তাতে, ওরা ওদের যাক, তুমি তো এরকম নাও, যাই হোক, এরকম চলে। দেন সে সেটা নিয়ে প্রচন্ড আপসেট, যে রেগুলারলি আমাকে নিয়ে ওই কথাটা নিয়ে কথা বলে যে আমার ভালো লাগছে না, এই ওই সেই। আর আমি ওরকম ফ্রিতে থেরাপি দিয়ে যাচ্ছি তাকে যে আরে কেন ভাবছো তুমি, ভেবে কি লাভ, তোমার মুভ অন করা উচিত, অত কিছু ভেবে লাভ নেই, পড়াশোনার দিকে মন দাও, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো এরকম করতে করতে একটা দিন আসে যেদিন ওর বেস্ট ফ্রেন্ড ওকে পুরো নিজের মুখে বলে দেয় যে জানিস আমি ওকে পছন্দ করি, ওকে আমি প্রপোজ করবো বা প্রপোজ করেছে সামথিং, আমি ওর সাথে রিলেশনশিপে যাচ্ছি, সেটা ওকে ওপেনলি বলে। আর ওরা দুজন একই বন্ধুত্ব ছিল, সো বেস্ট ফ্রেন্ড ছিল। সো ওরা একসাথে টিউশন যেত, সাইকেলে করে যেত আসতো। তো তখন কথাটা শুনে ওর নাকি খুব কষ্ট হয়েছে, তারপর থেকে পুরো মানে কাঁদো কাঁদো অবস্থা, এরকম অবস্থায় আমাকে খুব কেঁদে কেটে কথাগুলো সেই দিন বলছে, সেই দিনটাই। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি এত ভেঙে পড়ো না। আমি মোটিভেট করলাম, আমি প্রচুর মোটিভেট করেছি, মানে আমি এত মোটিভেট করেছি ওটার দাম কেউ দিতে পারবে না। একটা থেরাপিস্ট যদি ওইটা করতো না, সে বোধহয় প্রচুর ১০,০০০-এর বেশি চার্জ নিত। আমি যে মোটিভেট করেছি এতদিন ধরে, ওই রেজাল্টের দিন থেকে শুরু করে এই দিনটা পর্যন্ত, ২০২৪-এর মাঝে মাঝে রেজাল্ট বেরোই, আর তারপরে কিছু মাস পর ওটা ঘটেছে। তো এরকম চলতে থাকে। তো তখন আমি তাকে বলি যে তুমি ওসব ছাড়ো, আমি তোমাকে পার্সোনালি রোজ আমি তোমাকে বলে দেবো যে তোমার কোথায় কি করবে,
কিছু হয়ে গেলে কি বলবে সেখানে। আমি জাস্ট একটা নিজে থেকে এটা আমি জেজে করেছিলাম যে আমি একটা ডিউটি ওর থেকে নিয়েছে, ঠিক আছে আমি করে দেবো, আমি তোমাকে বলে দেবো, বুঝিয়ে দেবো, মোটিভেট করবো একটু। আমি তো যেহেতু একটা বন্ধু, তোমার বন্ধু হিসেবে আমি তোমার ভালোটাই চাইবো। তো এরকম একটা আমি বলে ওকে করে রাখি। আর এটাই হচ্ছে আমার সবথেকে বড় বড় ভুল ডিসিশন যেটা আমি নিয়েছি। ঠিক আছে, এটার থেকে বড় ভুল ডিসিশন কিছু ছিল না। আর আমি যে দায়িত্বটা নিয়েছি, এই দায়িত্বটারই সে পরবর্তীকালে মিস ইউজ করেছে প্রচন্ড। তো ওই যে একটা মেয়ের সাথে যখন এত বড় একটা জিনিস ঘটে, তোমরা নিশ্চয়ই সবাই ফিল করতে পারবে যে তুমি কারোকে পছন্দ করছিলে, সেও তোমাকে পছন্দ করছিল, মাঝখান থেকে তোমাদের সম্পর্কটা বিগড়ালো, একটা থার্ড পার্সন ঢুকলো তোমাদের সম্পর্কে, আর সে তোমার পছন্দের মানুষটার সাথে রিলেশনে চলে গেল, আর তুমি কিছু করতে পারছো না, তোমার তখন কষ্ট হচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার, তুমিও ভেঙে ভেঙে পড়বে নিশ্চয়ই, যদি তুমিও সেই মানুষটাকে পছন্দ করে থাকো, আর যেই মানুষটা থার্ড পার্সন সেও তোমার বান্ধবী, তাই তুমি বেস্ট ফ্রেন্ড ইভেন, তো তোমার কিছু করার নেই হাতে। এটা একটা স্বাভাবিক জিনিস। তো তার এইরকম ভেঙে পড়ার পর তাকে আমি যে লেভেলের মোটিভেট করতে শুরু করি, সে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে বলে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে, তার কথা মনে পড়ছে, আমার এই হচ্ছে, আমার অমুক হচ্ছে, আমার তমক হচ্ছে। আর আমি তাকে বলে যাচ্ছি যে কোনো ব্যাপার না, তুমি মুভ অন করে নাও, তুমি ভুলে যাও, তুমি অন্য কিছুতে নিজেকে বিজি করো, তুমি পড়াশোনায় মন দাও। আমাদের সায়েন্সের পড়া মানে বিশাল, আমাদের ফ্রি টাইম বসে থাকার ব্যাপার না, আমাদেরটা বুঝতে হবে, করতে হবে। আমি তাকে এত আমার থেকে পার্সোনাল এত আমি মোটিভেট করে করে খেটেছি, শুধু তার পিছনে, শুধু মোটিভেট করার জন্য আমি পিছনে বকেই গেছি সারাদিন, যে এটা করে দেখো, ওটা করে দেখো, মেডিটেশন করো, এটা করো, নিজের কাজে বিজি রাখো, এক্সেট্রা এক্সেট্রা। তুমি ওদের দিকে তাকিও না, টিউশনে গেলে তোমাকে ওরা যদি বুলি করে তাহলে তুমি ওদের কোনো জবাব দিও না, উত্তর দিও না। দেন এরকমই চলতে থাকে। হ্যাঁ, ও বলে যে আমার এসব হয়েছে, যেন একটা ব্রেকআপের মতো ফিল হচ্ছে, যদিও ওদের কোনো রিলেশনশিপ কিন্তু ছিল না। সেটা ইনডাইরেক্টলি লাইক করতো, কখনো কিন্তু ডাইরেক্ট বলেনি, প্রপোজ বাগেরা করেনি কখনো। আর প্রপোজ তো করেনি, উপরন্তু এই মেয়েটাও যে ওকে পছন্দ করতো, এও কিন্তু কোনো হিন্ট দেয়নি সেইভাবে মানে ক্লিন করেনি কথাটা যে আমি তোমাকে পছন্দ করি এক্সেট্রা। এদের জাস্ট কথা হতো, দেন ছাড়াছাড়ি, দেন ওর সাথে পুরোপুরি একদম প্রফেশনাল ভাবে একটা রিলেশনশিপে ওরা যায়, কিন্তু এরা দুজন ছিল না কিন্তু। তবু এদের এমন কষ্ট, মানে এই মেয়েটার এত কষ্ট যে এরকম দেখাচ্ছে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা। আমি জানি না হয়েছিল নাকি এগুলো নাটক ছিল, আমি এখন বলবো না, কারণ কারোর পার্সোনাল জিনিস ততক্ষণ একটা নাটক আমি বলতে পারবো না যখন সেটা সত্যি কষ্টের। কিন্তু যখন সে সেই জিনিসটাকে রোজ করছে তখন সেটা নাটকই মনে হতে পারে। আমার তো তাই মনে হয়েছে পরবর্তীকালে, যখন আমি বুঝি জিনিসটা 2025-এর পর আমি বুঝেছি যে ওটা নাটক ছিল, তার আগে বুঝিনি। সে আমাকে রোজ বলছে এরকম যে আমি মুভ অন করতে চাই, আমি চাই এগুলো ভুলতে, আমি চাই এগুলো থেকে এগিয়ে যেতে, অথচ সে মুভ অন করছে না। যেই মানুষটা মুভ অন করতে চাই সে কিন্তু হার হালমে মানে নিজেকে সবসময় পাল্টানোর চেষ্টা করে, যে আমি থাকতে চাই না এসব, মানে মাথায় গুঁজে নিয়ে আমি এই জিনিসগুলো থেকে বেরোতে চাই, আমার আজ কষ্ট হচ্ছে, কাল কষ্ট হচ্ছে, আমি একটু একটু করে ভুলবো, কিন্তু আমি অ্যাটলিস্ট 4 মাসেও তো অন্তত ভুলবো তাকে, 4 মাসেও তো অন্তত আমি এই জিনিসটা ছেড়ে বেরোবো। কিন্তু তার মাইন্ডসেট কিছু আলাদাই ছিল, সে আমাকে বলতো আমি কিন্তু বলতে পারছি না, আমি কিন্তু বলতে পারবো না ওদেরকে কখনো। আমি বলতাম যে ভুলে যাও, এত কিছু ভাবার কি আছে এক্সেট্রা। সে তখন আমাকে এরকম বলতো যে তুমি তো এই জিনিসটা ফেস করোনি, তুমি বুঝবে না, তোমার কাছে জিনিসটা খুব ইজি বলে দেওয়া যে মুভ অন করে নাও। আমি বলতাম হ্যাঁ আমি বুঝছি না, মানছি, কিন্তু মানুষের কতদিন লাগে, আজ হচ্ছে না কাল তো মুভ অন হয় মানুষের। তো তুমিও সেরকম ট্রাই করতে থাকো, প্রজেক্ট করে নিজেকে ইমপ্রুভ করতে থাকো, বুস্ট করতে থাকো নিজেকে, যাতে তুমি বেটার হতে পারো এক্সেট্রা এক্সেট্রা। আমি আমার দিক থেকে তাকে মুভ অন করানোর জন্য মানে আনপেড থেরাপিস্টের মতো পুরো সময়টা তাকে দিয়ে দিয়েছি। আমি সকাল থেকে রাত পর্যন্ত তাকে শুধু মোটিভেটই করে যেতাম। আমার পার্সোনাল ডেইলি লাইফ কিন্তু প্রচুর হেক্টিক, প্রচুর কাজ করেছি আমি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমাকে রান্নাবান্না করতে হয়, আমার ভাইকে সামলাতে হয়, আমার ভাইয়ের স্কুল, তার পড়াশোনা, তাকে দেখা, পার্সোনাল কেয়ার এক্সেট্রা আমাকে তো দেখতেই হয় একটা দিদি হিসাবে। আর আমার মা যেহেতু দোকানে থাকে, তাই আমাকে নিজেকে বাড়ির দিকটা খুবই সামলাতে হয়। তার সাথে পড়াশোনা, সায়েন্সের পড়াশোনা, টিউশন যাওয়া, পার্সোনাল কাজ এক্সেট্রা থাকি। তারপরেও দিন থেকে রাত পর্যন্ত আমি একটা পরের মেয়েকে আনপেড, কোনো টাকা পয়সা ছাড়া, জাস্ট বন্ধুত্বের খাতিরে সারাদিন তাকে মোটিভেট করছি যে এটা করো না, ওটা করো না, এটা খুব এ করছো, ওটা খুব, এটা ভোলার চেষ্টা করো, তুমি না খুব ভালো, কিন্তু তুমি দেখো আস্তে আস্তে বোঝো জিনিসটাকে অ্যাকসেপ্ট করো, রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করো যে ওরা অলরেডি রিলেশনশিপে, তুমি কিছু করতে পারবে না, তাই ওদের দেখে লাভ নেই, তুমি তোমার নিজের দিকে এগো। অনেক কিছু বলার চেষ্টা করেছি, এত জ্ঞান অন্য কেউ দেবে না সত্যিকারের। কিন্তু সে এটাই ভেবে রেখেছে যে আমি তো মুভ অন করবো না, কিন্তু সেটা আমাকে বলেনি। সে বলছে আমি মুভ অন করতে চাই, অথচ বিহেভ করছে এমন ভাবে যেন আমার মুভ অন করার ইচ্ছা নেই, এরকম সে বিহেভ করতো। সে আমাকে বলছে আমি না কারোর সম্পর্কে খারাপ ভাবতে পারছি না, কারোর সম্পর্কে আমি খারাপ বলি না। নাটক বেশ ভালোই করেছে তখন এরকম, কিন্তু আমি সেগুলোকে তখন নাটক বুঝিনি। আমি 2024-এ সবগুলোকে রিয়েলি ভাবতাম যে সত্যি ওর কষ্ট হচ্ছে। যখন পরে বুঝেছি না যে এগুলো সব ওর নাটক ছিল, তখন যে আমার কি খারাপ লেগেছে যে আমি আমার ফ্রিতে আমার সব খাটুনি জলে গেল, কারণ আমি ওর পিছনে শুধু মোটিভেট করার জন্য এত এত বকতাম ওর সাথে সারাদিন। ওইগুলো কোনোটা দরকার ছিল না। ওই টাইমে যদি আমি নিজেকে দিতাম, মানে আমার বেশি গ্রোথ হতো, আমার বেশি ইমপ্রুভ হতো, কিন্তু আমি ওকে দিয়ে দিয়ে বেকার করিয়েছি। কারণ তুমি একজনের পিছনে খাটছে তাকে বেটার বানানোর জন্য, সে যদি নিজে থেকে বেটার না হতে চায়, সে যদি বলছে আমি এরকমই থাকতে চাই, তাহলে তুমি কি করবে? এবারে ব্যাপারটা এরকম। সে মুভ অন করতে চায় মুখে বলছে, আর সে সারাদিন তার ফটো খুলে দেখছে সারাদিন। তো কেউ মুভ অন সারাদিন যদি ফটো খুলে দেখে, সে মুভ অন করতে চায় কি আদেও? কখনোই না। সে তার বেস্ট ফ্রেন্ডের প্রোফাইল রোজ খোলে, ওর ছেলেটার প্রোফাইল রোজ খোলে, রোজ, ঠিক আছে। এমনকি নিজে তাদেরকে আনফলো পর্যন্ত করেনি, নিজের কোনো সেলফ রেসপেক্ট দেখায়নি, তারা যতক্ষণ না আনফলো করেছে ও সেটার অপেক্ষা করেছে। এরকমটাও হয়েছে, ঠিক আছে। মানে আরো কত কিছু যে হয়েছে, মানে আমি কিছুটা ভুলে গেছি এই ইনসিডেন্টটা হওয়ার কারণে। এখন 2025-2025-এর ঘটনা, তো আমি অনেক কিছু ভোলানোর নিজেকে চেষ্টা করি, আমি ভুলে গেছি অনেক ইনসিডেন্ট। আর যদি তখনই ভিডিওটা বানাতাম তাহলে হয়তো আমি প্রতিটা পয়েন্ট উল্লেখ করতে পারতাম, কিন্তু সেটা বাদ দিচ্ছি। তো তার এই যে মানে নাটকটা আমার সাথে চলতেই থাকে রেগুলারলি। সে আমাকে বলছে আমি মুভ অন করতে পারছি না, আমার এখানে কষ্ট, ওখানে কষ্ট, ওখানে মনে পড়ছে, আমার সেদিন খুব কষ্ট হচ্ছিল, আমার চোখ থেকে জল পড়ছে, আমি ঘেমে যাচ্ছি, আমার ভীষণ অসুবিধা হচ্ছে, আমি মানে আমার হেলথ ইস্যুস হয়ে যাচ্ছে। আমি বললাম এত কিছু হচ্ছে যখন, তোমার তো মুভ অন করা উচিত, তোমার তো ব্রেন থেকে জিনিসটা বের করা উচিত। সে করবে না, অথচ সে বলছে আমি করতে চাই, আর আমি এখানে তাকে ফ্রিতে খেটে যাচ্ছি বন্ধুত্বের খাতিরে। এটা মানে আমি সব থেকে বড় ভুল করেছি। তো এরকম চলতে থাকে আর ধীরে ধীরে 2024-এর শেষের দিক থেকে 2025 প্রায় শুরুর দিকে আমার খটকা লাগে, তার বিহেভিয়ার্সে প্রচন্ড চেঞ্জ এসে যায়। এটা কি আমি বলছি, আমরা বন্ধু,
ঠিক আছে? আমাদের এত ভালো একটা খাতিরের পর্যায়ে এই মুহূর্তে আমরা ছিলাম সেই সময়, যেখানে আমরা রেগুলার কথা বলছি, প্রতিটা মুহূর্তে কথা বলছি, দেখেন প্রতিটা মুহূর্তে জ্ঞান দিচ্ছি যে এটা করো না, ওটা করো না। তাহলে এই হিসাবে যদি সে বন্ধু হয়, তাহলে তার তো উচিত যে আমি কিছু স্ট্যাটাস দিচ্ছি, আমি কিছু পোস্ট করছি, আমি করছি সেগুলো। তো তাতে লাইক করা, সেগুলো তারিফ করা বা সেগুলো অ্যাটলিস্ট অ্যাটেনশন ফুলি দেখা। ও দেখতো না, ও ফটফট স্ট্যাটাসটা সিন করে ছেড়ে দিত। ও মানে একটা খুব ভালো স্ট্যাটাস, যেটা আমি এমন কোনো ভালো স্ট্যাটাস, ধরো আমি এমন কোনো ভালো স্ট্যাটাস লাগিয়েছি যেটা সবাই লাইক করছে, খুবই ভালো, লোকে এমনকি তারিফ করছে যে বাহ এটা খুব সুন্দর লাগছে বা সামথিং লাইক দ্যাট, যেটা লাইক করার মতো একটা জিনিস। আমার বন্ধু হয়ে কোনো স্ট্যাটাসে লাইক করতো না, ঠিক আছে? আমি কোনো মেসেজ করলে সেটা রিপ্লাই প্রচন্ড দেরিতে দিত, কখনো কোনো সিন করে ছেড়ে দিত। আমার কিছু নিজের পার্সোনাল কিছু শেয়ার করা থাকে যে আজ আমার সাথে এটা হয়েছে, সে সেটা শোনার জন্য অতটা প্রস্তুত থাকতো না। রাত হয়েছে, আমি কোনো ভয়েস সেন্ড করবো বা কিছু বলতে চাইবো, সে বলতো আমি 10টার সময় ঘুমিয়ে পড়ি, ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়তো। আমি এমনকি এরকম হয়েছে যে কল করবো বলে সেই আমাকে কল করেছে, এবার আমি ভাবি যে এরকম ডিপ্রেস একজন মেয়ে কল করতে চাইছে, থাক। আমার পড়াশোনা লাটে উঠিয়ে আমি সন্ধ্যাবেলা তার কল রিসিভ করতাম, তার সাথে বেকার কথাগুলো নিয়ে বকতাম, যেগুলো আমার নিজের কোনো লাভ হয়নি করে। কিন্তু সে ওইগুলো নিয়ে বকতেই থাকতো। তারপর একটা কথা বলার পর একটা মুড চলে আসে যে খুব ভালো লাগে তখন কথাটা বলতে। সেই সময় যখন আমি আবার আমার পার্সোনাল কিছু শেয়ার করতে চাইছি বা এবার আমি কিছু আমার মনের কথা বলতে যাবো, অমনি মহারানীর ফোনে চার্জ শেষ হয়ে যাবে আর বলবে আমার না ফোনে চার্জটা শেষ হয়ে গেছে, আমাকে না চার্জে দিতে হবে, খুব চার্জ কম, এখন না শুনতে পাচ্ছি না। বলে আর ফোনে চার্জটা তখন সে দেবে, ফোনটা কাটবে। মানে সবসময় এরকমই হয় যে তার কথাটা যা মিটবে, আমি কিছু কেউ বলতে যাবো তখনই তার ফোনের চার্জটা শেষ হয়। আর সে রেগুলার ফোন করবে, এরকম বলবে ফোনে চার্জ শেষ। আমি তাকে বলতাম যে তুমি ফোনে চার্জ দিয়ে রাখো, অ্যাটলিস্ট তুমি ফোনে চার্জটা দিয়ে রাখো, যাতে আমরা যখন বক করবো তখন যেন ফোনের চার্জটা থাকে। সে বলবে হ্যাঁ ওই যে ভুলে যায়, মানে এত নাটক। সে অ্যাকচুয়ালি সবই তার ফোনে চার্জ আছে, নাটক বেশ ভালোই করে মানুষ। তো এরকমই এগোতে থাকে জিনিসটা। আর আমি বোকার মতো সে একই কাজ করতে থাকি, এত অন্ধ হয়ে যায় শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে, যে সে যে ওপেনলি নাটক করছে আমার সাথে, সে যে শুধু আমার ফ্রি টাইমটাকে কাজে লাগিয়েছে, নিজে মোটিভেট হচ্ছে আর আমার টাইমটাকে বরবাদ করছে, ওয়েস্ট করছে, আমি সেটা বুঝিনি। সে কিন্তু তার ঠিক টাইমে পড়াশোনা করছে, সে ঠিক টাইমে ওষুধ খাচ্ছে, জল খাচ্ছে, সবই খাচ্ছে, সে একদম ঠিকঠাকই আছে। ইভেন মেন্টালি তো সে স্টেবল না থাকলেও আমি তাকে স্টেবল করছি, কিছুটা বুঝতে করছে, মোটিভেশন তো দিচ্ছি, পজিটিভিটি তো আনছি। কিন্তু ওকে দিতে দিতে আমার শেষ হয়ে যাচ্ছে ভেতরটা, আমার পড়াশোনার দিকে টাইম নেই, আর আমার এক্সট্রা ঘরের কাজে টাইম নেই, এরকম কত জিনিস হয়েছে। আর এরকম করতে করতে সেই জিনিসগুলোর সুযোগ নেই। তো এই সব ঘটনার মধ্যে আমি একটা ঘটনা বলি, যেটাতে আমি ওকে সন্দেহ খুব করেছিলাম, আর ওর একটা মিথ্যেবাদী রূপ প্রথম আমি ধরেছিলাম, যেটা কিন্তু ধরার পরেও আমি কিছু বলতে পারিনি, প্রকাশ করতে পারিনি যে আমি বুঝেছি জিনিসটা। সেটা এটাই হচ্ছে 2025-এর ঘটনা এটা। ও তখন আমার সাথে নর্মাল কথা বলতো, রোজ বলতো যে আমি 10টাতে ঘুমিয়ে পড়ি বলে আমাকে মেসেজ করে ঘুমিয়ে পড়তো, আর কোনো সিন করতো না, কোনো মেসেজ করলেও সিন করতো না, পরের দিন করতো। তো এরকমই একটা দিনে ও আমাকে হট করে একদিন মেসেজ করে একদম কাঁদো কাঁদো গলায় যেন মেসেজ করছে, বলছে জানো একটা ছেলের সাথে অনলাইনে, মানে অনলাইনে নয়, সরস্বতী পুজোতে ওরা ঘুরতে গেছিল, সেখানে একটা ছেলের সাথে দেখা হয়েছিল, তার ইনস্টাগ্রাম আইডি নিয়েছিল, সেই ছেলেটা যেচে দিয়েছিল আর সেও এটা যেচে চেয়েছিল। তো সেরকম খাতিরে এদের দুজনের মোটামুটি কথা হতো, মোটামুটি না ভালোই কথা হতো, রাত্রেবেলা ফোন কল হতো দুজনের। ঠিক আছে, আমাকে বলেছিল যে বন্ধুত্বের মতো ফোন কল হয়, আমি তাকে তার আমার পাস্ট শেয়ার করেছি, আমার এরকম ব্রেকআপের ব্যাপারটা হ্যানা ম্যানা তেনা, আর সেও তারটা শেয়ার করেছে যে সেও খুব গরিব ঘরের ছেলে, সেও খুব বড়লোক, কাউকে চাই না, মধ্যবিত্ত একটা মেয়ে হলেই তার চলবে, সামথিং লাইক দ্যাট। তো সে আমাকে জানায় যে ওই ছেলেটার সাথে 3-4 দিন কথা হচ্ছে, কিন্তু গত 2-3 দিন ধরে, 2 দিন বা সামথিং ধরে সে আমার কোনো মেসেজ দেখেনি। হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, সেখানে কল করলেও পাওয়া যাচ্ছে না, হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত নিয়ে রেখেছে একজন র্যান্ডম ব্যক্তির, 2 দিন ইনস্টাগ্রাম কথা বলে, ভাবো। হ্যাঁ, কল হয় তার সাথে, সবকিছু হয়, এমনকি রাতে হয়। ঠিক আছে? তো সে নাকি 2 দিন কোনো মেসেজ দেখেনি, সিন করেনি। তো এই মহারানীর এমন ওভার থিংকিং হয়েছে যে ও ভেবে নিয়েছে যে ওই ছেলেটার কিছু হয়ে গেছে হয়তো। ওই ছেলেটা হয়তো মৃত্যু হয়ে গেছে বা ওই ছেলেটার হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিছু যদি হয়ে যেয়ে থাকে, যদি হসপিটালে মানে হসপিটালাইজ হয়ে থাকে, যদি কিছু হয়ে যেয়ে থাকে, এর একদম ওভার থিংকিং একদম ঝর্ণা বইছে। ওভার থিংকিং করে করে মহারানী আমাকে বিরক্ত হয়ে, মানে শেষ মুহূর্তে ওভার থিংকিং করে করে একটা মানুষ যখন পারে না, ওই যে ও আমাকে সবকিছু জিজ্ঞাসা করে করতো যে এটার বেলায় কি করবো, ওটার বেলায় কি করবো, আমি তোকে সবকিছুতে সাজেশন দিতাম আর সবকিছুতে হেল্প করতাম। ওই হেল্পটা এইবারেও নেওয়ার জন্য, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য শেষ পর্যন্ত আমার কাছে আসে। তার আগে পর্যন্ত আমাকে টোটাল ব্যাপারটা পুরোটা লুকিয়েছিল। আমি একটা ছেলের সাথে কথা বলছি, ওই ছেলেটার সাথে কথা বলছি, রাতে কথা বলছি, ফোন কল হয়, কোনো জিনিস আমাকে এর আগে জানায়নি, একবারও জানায়নি, অথচ রোজ কথা হচ্ছে ওর সাথে, ও আমার বন্ধু এরকমও ক্লেম করে, আমাকে জানায়নি। তো আমাকে তখন জানাই, জানো ব্যাপারটা এরকম, ছেলেটা এরকম কথা বলছিলাম, ও 2 দিন ধরে মেসেজ দেখেনি, আমার না খুব টেনশন হচ্ছে, আমি কি করবো বুঝতে পারছি না, আমি সব জায়গায় করছি। আমি বলছি ছেলেটা হয়তো তোমার সাথে বিরক্ত হয়ে ব্লক করে দিয়েছে, হয়তো বলছে না ব্লক তো করেনি, তাহলে তো আমি ওর প্রোফাইল ফটো দেখতে পেতাম না, সবই তো দেখতে পাচ্ছি, সবই তো আছে। তো ওই একটা এমনকি ওর একটা ফলোইং লিস্ট থেকে ওর একটা বন্ধুকে মেসেজ করে বললাম যে ওর কেন কোনো মেসেজ দেখছি না, ওকে একটু বলো কথা বলতে, সেও বলছে ঠিক আছে বলবো বলে, তারও রিপ্লাই নেই। এরকম সব চলছে, আমি কি করবো বুঝতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ না কাঁদো কাঁদো গলায় এবার এরকম কথা। এবার আমি তাকে কিছু সাজেশন দিই, আবারও পাগলের মতো, বেহায়ার মতো, আনপেড থেরাপিস্টের মতো, যে তুমি একটা ফেক আইডি খোলো, ওখান থেকে ওই ছেলেটাকে মেসেজ করো, ও যদি একটা র্যান্ডম মানুষ ভেবেও যদি রিপ্লাই করে, তো তখন তুমি জিজ্ঞাসা করে নিও যে ওর কি হয়েছে, কেন এরকম করছে, বা সামথিং যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে বলে দেবে। আর তার আগে একটা ঘটনা বলি, মানে ওইটারই একটা ঘটনা, মহারানী এতটাই ওভার থিঙ্কিং করেছে যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হয়তো, তাই উনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে ছেলেটার সাথে একবার কথা বলিয়ে দাও ঠাকুর, ছেলেটার সাথে একবার, বাস ছেলেটা কেমন আছে আপডেটটা আমাকে দিয়ে দাও, তাহলেই আমি ওর নামে পুজো দিয়ে আসবো মন্দিরে, জাস্ট আমার মানে আপডেট চাই। এটাও ঠাকুরের কাছে অলরেডি প্রার্থনা করে রেখেছিল। তো অ্যাটলিস্ট তার জন্য হলেও তোর মন্দিরে যাওয়ার জন্য গোত্র চাই, সব কি সব লাগে ওইগুলো চাই, তো তার জন্য ওর তো অ্যাটলিস্ট যোগাযোগ করতেই হবে। তো যেমন আমি তাকে সাজেশন দিই যে এরকম ফেক আইডি খুলে তাকে মেসেজ করে দেখো, যদি সে রিপ্লাই করে। তো মহারানী আমার হেল্প নিতে নিতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে একটা ফেক আইডি সে খুলবে, তার ইউজার নেমের সাজেশনও সে আমার থেকে চাইছে, কোন প্রোফাইল ফটো লাগাবে, কি বায়োতে লিখবে, কি 3টে পোস্ট সে কি রাখবে, সেই সব সে আমার থেকে সাজেশনে আমার থেকে চেয়ে নিল। দেন আমি খাটলাম ওখানেও, তার সত্যিটা জানার পরেও যে সে আমার থেকে ওই কথাগুলো লুকিয়েছে, সে আমাকে মিথ্যে বলছে, সে যে অলরেডি একটা ছেলের সাথে রাত্রেবেলা কথা বলে সেটা সে আমাকে জানাইনি, আজ সে বাধ্য হয়ে আমাকে জানাতে বাধ্য হয়েছে, কারণ সেই ছেলেটা মেসেজ দেখছে না, এতদিন সেন্ড করছে না,
তো এনার ওভার থিঙ্কিং হয়েছে তাই। তো এরকম যখন হয় তখন আমি তাকে Pinterest থেকে কিছু একটা লোকাল মেয়ে, মানে একটা সাধারণ মেয়ের মতো দেখতে কিছু ফটো তাকে দিই। প্রোফাইল সে ফটো বানায়, সে কিছু পোস্ট করে, সে বায়ো কিছু লিখে, সে একটা ইউজার নেম যেটা আমি খুঁজে দিয়েছি, এসব সে দেয়। ঠিক আছে? এমনকি সে তার ক্রাইটেরিয়া রেখেছে যে খুব বড়লোক মেয়ে, এরকম তাকে যদি ফলো রিকোয়েস্ট পাঠাচ্ছে, এরকম দেখে সে যদি মেসেজ অ্যাকসেপ্ট না করে, তুমি না কোনো মধ্যবিত্ত একটা এরকম দেখতে ফটো দিও যাতে সে অতটা মানে না ভাবে। তার ডিমান্ড আমি ওখানেও ফুলফিল করেছি। আমি Pinterest থেকে সেরকম স্বাভাবিক কিছু মেয়ের ফটো বের করে এনেছি, এনে তাকে দিয়েছি। সে টোটাল আইডি বানালো, এই করলো সেই করলো, দেন তাকে সে মেসেজ করেছে যে তুমি আমাকে মেসেজ করোনি কেন, এক্সেট্রা এক্সেট্রা। তখন ছেলেটা জানি না, আমার ভিডিওটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, আমি এখন স্টোরেজ ক্লিন করে আবার ভিডিও বানাতে শুরু করেছি। তো সেটা হচ্ছে ছেলেটাকে রিপ্লাই এটাই দেয় যে তোমার আমি সবটা শুনলাম, কয়েকদিন তোমার সাথে কথা বলে তুমি অনেক প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে আছো, তোমার মধ্যে দিয়ে অনেক কিছু গেছে, আর আমি আমার কাজে বিজি, তো আমি তোমার সাথে ওখানে যোগাযোগ নিজে থেকেই রাখতে চাই না, তাই আমি কোনো কিছু না বলেই তোমার মেসেজ দেখা বন্ধ করে দিয়েছিলাম। আমি কিছু দেখিনি, কোনো রিপ্লাই দিইনি, কিচ্ছু করিনি ওই জন্য, কারণ তুমিও প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ, আমি একটা গরিব ছেলে হয়ে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি আমার ফ্যামিলিকে দেখতে চাই। ও এরকম কথা বলে, তখন বলে ও আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তোমার গোত্রটা বলে দাও আমাকে। তখন ছেলেটা জিজ্ঞেস করে কেন গোত্র জেনে কি হবে, তখন ও রিজনটা বলে যে আমি না ভয় পেয়ে গেছিলাম এরকম, তাই আমি ভেবেছিলাম মন্দিরে পুজো দেবো তাই। তো ছেলেটা জাস্ট গোত্র বলে দেয়, আর ওখানে ওদের কথাটা শেষ হয়ে যায়। তো সেটা আমার কাছে সব থেকে বড় প্রতারণা ছিল এই টোটাল ঘটনাটা, কারণ ও আমাকে শেষ মুহূর্তে এই কথাটা জানিয়েছিল, জাস্ট আমাকে হেল্প ওর দরকার ছিল তাই। এটা যদি না করতো ছেলেটা যদি ওর সাথে কথা বলা কন্টিনিউ করতো, ও কিন্তু আমাকে এই কথাটা জানাতোই না। আর এটা 3-4 দিন, মানে অলরেডি অনেকদিন ধরে কথা বলছিল, আমাকে একবারের জন্য জানায়নি যে আমি ছেলেটার সাথে কথা বলছি, সেটা আমার সাথে রাতে কথা বলে। এমনকি রাতে ওরা 1-2 ঘন্টা করে কথা বলে, তখন মহিলার ফোনে চার্জ শেষ হয় না, তখন মহিলার ঘুম পায় না। আর আমি কিছু ভয়েস মেসেজ পাঠাতে যাবো রাত 10টার পর, উনি বললো আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাই, আমি এই সময় ঘুমিয়ে পড়ি, আমাকে সকালবেলা উঠতে হয় বলে নাটক মারিয়ে ও ফোন রেখে দেয়, ফোন বন্ধ করে দেয়, আমার মেসেজ দেখবে না, এরকম সব বন্দোবস্ত করে রাখে। ঠিক আছে? তাহলে তোর যখন এতই প্রবলেম ছিল, তুই তাহলে আমার থেকে হেল্প নিচ্ছিস কেন? তো এরকম জিনিসটা আরো এগোই। ঠিক আছে? তো ওর এই ইগনোরেন্স ব্যাপারটা আমার প্রতি আরো বাড়ে। আর আমি ওকে বলতে বলতে লিটারালি হাঁপিয়ে উঠি, মুভ অন করো, আজ নয় কাল হয়ে যাবে। ও নিজে থেকেই করতে চায় না। একটা সময় আমি বুঝলাম যে ওর নিজের ইচ্ছা নেই করার, কারণ যে করবে, এত মাস কেটে গেছে। তখন আমাদের রেজাল্ট বেরোনোর পর ওই ঘটনার পর থেকে, আমি যে ঘটনার কথা বলছি সেটার কথা, এই মুহূর্তে কিন্তু প্রচুর প্রচুর মাস কেটে গেছে, এটা কয়েকদিনের ব্যাপার নয়। তো আমি বুঝতে পেরে যাই যে এর মুভ অন করার কোনো ইচ্ছা নেই, আর এই জিনিসগুলোকে নিয়ে ধরে বসে থাকতে চাই। আর ও সেই অন্যদের প্রতিও টক্সিক হতে পারে না যে ধুর ও খারাপ, ওর আমাকে চাই না, মানে আমার ওকে চাই না, ওর মতো ছেলে থাকার থেকে আমার জীবনে না থাকাই ভালো। এই যে ফিলিংটা একটা আসে, যেটার জন্য মানুষ আরো বেটার মুভ অন করে, এটা ওর মাথায় নেই। ও এমনকি আমাকে এইভাবে বলছে না ও খুব ভালো, মেয়েটাও খুব ভালো, আমার বেস্ট ফ্রেন্ডও খুব ভালো। ও মানে সবারই তারিফ করবে, ঠিক আছে, মুভ অন করতে চাইবে না। এইসব ওর যখন আমি কিছু কিছু বুঝতে পারলাম, তখন আমি ওকে বেকার জ্ঞান দেওয়া একটু হলেও কমিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম ঠিক আছে তুমি অ্যাকসেপ্ট করে নাও যে তোমার ওদেরকে ভালো লাগে, তোমাকে মুভ অন করতে হবে না, তুমি থোড়াই বসে থাকো। ঠিক আছে? তো ওর যে ইগনোরেন্স ব্যাপারটা আরো বাড়ে, আমার সাথে কথা ঠিক করে বলে না। এমনকি আমি কিন্তু ওকে বলেছিলাম একবার যে তুমি কিন্তু আমার মেসেজ দেখো না, ঠিক করে রিপ্লাই করো না। আমি একটা 5 মিনিটের ভয়েস পাঠিয়েছি, কোনো একটা আমার জিনিস কিছু আমি শেয়ার করেছি, ও সেখানে শুধু ও রিপ্লাই দেবে, আর কিছু রিপ্লাই দিতে জানে না, শুধু ও লিখবে একটা। তো আর আমি তার ছোট মানে 30 সেকেন্ডের যদি ভয়েস পাঠাই, কোনো জিনিস যদি মানে একদম আননেসেসারি জিনিসও শেয়ার করে, তারপরেও আমি রিপ্লাই দিয়েছি, কিন্তু এইটুকুনি দায়িত্ববোধ আমার ছিল। কিন্তু সে বন্ধু হয়েও সেটা আমার প্রতি নেভায়নি। তো এরকম চলতে থাকে, এই ইগনোরেন্স ব্যাপারটা প্রচন্ড বেড়ে যায় একসময়। ঠিক আছে? আর ওই দিনটা যেটা 2025-এ সব থেকে মারাত্মক ইনসিডেন্টটা শুরু হওয়ার প্রথম ধাপ, সেটা হচ্ছে ওর সাথে আমার কয়েকদিন কথা বলা এমনিই বন্ধ হয়। ঠিক আছে? তো এমনিই বন্ধ হয়, কথা বলি না আমি, ও বলে না, নর্মাল বন্ধ হয়ে যায়, কোনো ঝগড়া টগড়া নয়, কোনো এও নয়, জাস্ট বন্ধ হয়। একদিন আমি দেখি যে ও আমাকে আনফলো করেছে, সেটা আমি রাত্রেবেলা দেখি। ঠিক আছে? আই থিঙ্ক মে মাস হবে, ঠিক মনে পড়ছে না, মে মাসই হবে সম্ভবত। তো একদিন দেখি যে আমাকে ইনস্টাগ্রামে আনফলো করেছে, তো সেটা দেখে আমি এত কষ্ট পাই, আমি ঝরঝর করে কেঁদে ফেলি। দেন আমি দেখি আমাকে কোনোদিন, মানে কিছুদিন হয়ে গেল আমাকে মেসেজ করছে না, ইনস্টাগ্রামে দেখছে না, কি ব্যাপারটা কি। এমনকি আমি স্ট্যাটাস লাগাচ্ছিলাম কয়েকদিনও স্ট্যাটাসও দেখছে না। ঠিক আছে? আর ও আমাকে আনফলো কেন করলো? এতই যদি কিছু ওর হয়ে থাকে আমার সাথে, তাহলে ও আমাকে কথা বলতে পারতো। আর সেরকম কিছু হয়ও নি আমাদের মধ্যে, আমি কখনো ওর প্রতি রুড হতে পারিনি, শুধু বন্ধুত্বের খাতিরে। আমার এত উইক পার্সোনালিটি যে আমার দোষ নেই, ওর দোষ, সেটাও আমি ওকে মুখ খুলে বলতে পারছি না, কারণ আমি এতটাই উইক। আমি লোককে প্লিজ করে চলতাম, এরকম একটা ব্যাপার। তো আমি কাঁদি লিটারালি ওই রাতে। দেন ওঠার পর 10টা দিন কাটে। 10টা দিন মানে আমার কাছে পুরো প্রতিটা দিন চ্যালেঞ্জিং ছিল, প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জিং ছিল। ওই 10টা দিন আমি সারা জীবন মনে রাখবো। কারণ কি হয়েছিল যে ওই 10টা দিন আমি প্রতিটা মুহূর্ত কেঁদেছি, আর তখন কাঁদতাম যে আমার চোখ আমি মুছে মুছে চোখ লাল করে ফেলতাম, কাপড় দিয়ে মুছে মুছে যেন চোখ আমি ছিলে উঠে আসবে, এবার এইরকম হয়ে গেছিল পরিস্থিতিটা। ওই 10টা দিন প্রতিটা দিন আমি কেঁদেছি, মানে ভাবার বাইরে। আর ওই 10টা দিনের মাঝে আমাকে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হয়েছে, আর আমাকে দীঘা ঘুরতে যেতে হয়েছে। এই দুটো খুশির জায়গাতেও আমি আমার মুখে হাসিটা খুবই নকল ভাবে ফুটিয়ে তুলেছি, আমি মন থেকে পুরোই কাঁদছিলাম, ভেঙেছিলাম। ঠিক আছে? আর ব্যাপারটা এতটাই আমাকে কষ্ট দিয়েছিল তার ঠিক নেই। আমি তখন নিজেকে দোষী করছি, মানে এত কিছু পরেও আমি ওর দোষ দেখতেই পেয়েছিলাম না। আমি তখন নিজেকে দোষী দিয়ে যাচ্ছি যে আমার কোথায় মিস্টেক ছিল, আমি কি ওকে কিছু বলে ফেলেছি, আমার কি কোথাও ভুল হয়েছে, আমি কি ওর সাথে কোনো খারাপ ব্যাপার করে ফেলেছি, ও কেন আমাকে আনফলো করে ফেললো। ঠিক আছে? আর ওই আনফলো করার ঠিক 2 দিন আগে কিন্তু ওর সাথে একটা ফানি কথা, নর্মাল ফ্রেন্ডশিপের মতো কথা হয়েছিল। তাহলে কি এমন হয়ে গেল যে এ করলো, আমি চ্যাট খুলে খুলে দেখলাম যে আমি কিছু রুড বলেছি, বলিনি, কিচ্ছু হয়নি, তারপরে আমাকে আনফলো কি করে করলো। আর আনফলো করেছে মানে এরকমও ভাবা যেতে পারে যে ভুল করে আনফলো হয়েছে। ঠিক আছে? এরকম নয়, ও আমাকে আনফলো করেছে, ব্যাপারটা এটা। আনফলো করেছে, তো আমি ওকে আনফলো করে দিয়েছিলাম রাগে, 2 দিন দেখে আই থিঙ্ক। তো ও আমাকে আনফলো করেছে, জেনে শুনে আনফলো করেছে। আনফলো করে আমাকে আবার ওর ফলোইং লিস্ট থেকেও রিমুভ করেছে, এটা পর্যন্ত ও করেছে। ঠিক আছে? তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমার কাছ থেকে ও আনফলো হয়ে যায়নি, তো আমার ফলোইং লিস্ট থেকে আমি ওকে বের করে দিইনি, তো ভুল করে যদি হয়ে থাকে। তো আমি চেক করলাম না, আমি তো ফলো করে রেখেছি, এরকম অনেক ব্যাপার। কিন্তু ও আমাকে ফলো করেনি, উল্টে আবার ফলোইং লিস্ট যেখানে আমি ওকে ফলো করতাম ওখান থেকে আমাকে রিমুভ করেছে। এই যে ব্যাপারটা,
তো আমার ওই ব্যাপারটাতে এত কষ্ট হয় যে আমার মেসেজ আমাকে আর করছে না কেন, আমার স্ট্যাটাস আর দেখছে না কেন, আমাকে মেসেজ করছে না। এমনকি ইনস্টাগ্রামে আমরা রিলস পাঠাতাম, রেগুলার কোনো না কোনো জিনিস এমনি শেয়ার হতো, সেটা আর হয়নি। এবার পুরোটাই বন্ধ। এবার আমার তখন ভীষণ কষ্টের দিন, মানে আমি পুরো কাঁদছি প্রতিটা দিন, চোখের জল। মানে আমি শুধু ভেবে কষ্ট পাচ্ছি যে আমার কিছু ভুল হয়েছে কি, আমার সাথে কেন এরকম হচ্ছে, ও কেন আনফলো করলো, কারণটা কি, আমার কি দোষ ছিল, আমি পাগলের মতো ওইগুলোই ভেবে যাচ্ছি। আর ঠিক সেই সময় এটা হলো যে ওই 10টা দিন যখন আমি দীঘাতে গেছিলাম, আমার মা বাবার সাথে হট করে দীঘা যাওয়ার প্ল্যান হলো। তো আমি চেয়েছিলাম যে ওর সাথে আমি কথা বলবো এই জিনিসটা নিয়ে, কিন্তু এখন বলবো না, এখন থাক, আমি দীঘা থেকে আসার পর বলবো। কারণ আমি দীঘা যে আনন্দ করার একটা ব্যাপার, বাবা মার সাথে একটা ঘুরতে যাওয়া, সেটাকে আমি মাটি করতে চাই না। ওখানে গিয়ে যদি আমি ওর সাথে কথা বলতে থাকি তাহলে আমি চোখের জল আর সামলাতে পারবো না কারোর সামনে। তো ওখানে গিয়ে আমি ওইটুকুনি এনজয়মেন্টটা আমি এই জিনিসগুলো থেকে আলাদা রাখতে চেয়েছিলাম। তো ওখানটা আমি সেরে আসার পর, ঠিক আছে, ওই 10টা না 11টা দিন কেটেছিল, তারপরে আমি নিজেকে আটকাতে আর পারিনি। ও কোনো একটা স্ট্যাটাস দিয়েছিল যেটা মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যেন আমায় মিন করছিল, ঠিক আছে। আর ও কয়েকটা নতুন পোস্ট শেয়ার করেছিল তখন, আর কিছু প্রোফাইল ফটো চেঞ্জ করেছিল, নিজের ইউজার নেম চেঞ্জ করেছিল, বায়ো চেঞ্জ করেছিল। তো তখন আমার খুবই ওই 10টা দিনের মতো এইসবগুলো বারবার করছিল, বায়ো চেঞ্জ বারবার, ফটো চেঞ্জ বারবার, ইউজার নেম চেঞ্জ এইসব করছিল। তো আমি পুরো দেখতে পাচ্ছিলাম যে মেয়েটা অ্যাক্টিভ আছে, বাট আমাকে কোনো মেসেজ করছে না, আমাকে আনফলো করে রেখেছে, সেটার কোনো রিয়াক্ট করছে না, কোনো কিছু করছে না। এমনকি সাথে নিজে থেকেও আমাকে মেসেজ করতে পারে, সেটুকু এটাও সে করেনি, ঠিক আছে। আর ওই 10টা দিনের মাঝে বা তারপরে হয়তো সে আমাকে জাস্ট এমন একটা রিপ্লাই করেছিল যে ধরো আমি তোমাকে সবটা বলছি বলে, আমি সেই মেসেজটা দেখেছিলাম কিন্তু রিপ্লাই দিইনি। তো সে সেটার পর বলছি বলে কোন কথা সে বলতে চাই সেগুলো আর শেয়ার করেনি। আর আমি কাঁদতেই থাকি, সারাদিন কাঁদি, ঠিক আছে। ঘরের লোক পর্যন্ত বুঝতে পারে না যে আমি কত কাঁদছি সারাদিন। আমি আবার ব্রেকফাস্ট খেতে পারিনি, ব্রেকফাস্ট আমি স্কিপ করে ফেলতাম, কারণ আমার ঢুকছিল না গলা দিয়ে খাবার, শুধু লাঞ্চ ডিনার এগুলো করতেই হতো বাধ্য, কারণ আমি আমার বাবা মার সাথে একসাথে বসে খাই, তো আমি এগুলো এড়াতে পারতাম না। কিন্তু ব্রেকফাস্ট যেহেতু আলাদা করি, তো আমি খেতে পারতাম না একা একা, এরকম একটা ব্যাপার। আর আমি ঘরের কাজ করছি, আমি চোখ থেকে জল আটকাতে পারছি না, তখন মুহূর্তটা এরকম, জল আপনি আপনি আমার চোখ থেকে গড়াচ্ছে। আমি মানে প্রচন্ড চেষ্টা করছি কন্ট্রোল করার, প্রচন্ড চেষ্টা করছি আর কাঁদবো না, কিন্তু পড়ছে ডাইরেক্টলি, এতটা আমার ভিতর থেকে আমি ভেঙে পড়েছি তখন, শুধু ওই বিহেভিয়ার্স এর জন্য, ঠিক আছে। যে একটা মানুষকে আমি এত হেল্প করলাম, তারপরে আমার কি ফল্ট হলো যে সে আমাকে এরকম আনফলো করে ফেললো, আর কোনো রিয়াক্টই করছে না, আমাকে সে কিছু বলছে না যে কেন করলো বা কিছু, সামথিং আছে অনলাইন অ্যাক্টিভ আছে, এমন না যে সে কোনো কাজে বিজি, তাই আমি ওয়েট করি ও কখন রিপ্লাই দেবে। ও ফ্রি, ও লিটারালি সব চেঞ্জ করছে, আর মানে আমাকে রিপ্লাই করার টাইম পাচ্ছে না, এরকম দেখানোর চেষ্টা হচ্ছে। তো এরকম সময়ে আমি ওই সাইলেন্সটা নিজে থেকে ব্রোক করি। আমি 11 দিন পর ফোনটা হাতে নিই আর ওকে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করি যে তোমার মতে কি আমি এতটাই খারাপ যে আমি তোমার ওই এক্স বয়ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড যে ছিল, ওদের থেকেও কি আমি খারাপ? ওরা তোমাকে যা কষ্ট দিয়েছে পুরো জীবনে, তার থেকে কি বেশি কষ্ট আমি দিয়ে ফেলেছি? এটা আমি ওকে লিখি। তখন বলছে না, তখন আমাকে নাটক করছে যে না, ওরা কোথায়, তুমি কোথায়, তুমি ঢের ভালো, তুমি আমাকে কত হেল্প করেছো, তোমার মতো মানুষ হয় না। আমি বলছি তুমি নাটক তাহলে কেন করছো, তুমি আমাকে আনফলো করে রেখেছো, তুমি আমাকে কোনো রিপ্লাই দিচ্ছ না, ঠিক আছে। আমি এই 10টা দিন আমি কি করে কাটিয়েছি সেটা আমি জানি, আমি কেঁদেছি, আমি তখন সব ব্যাপারটা ওকে বলি। বাট ও সিম্পাথি কার্ড খেলে যাচ্ছে পুরোটা থেকে, ভিকটিম কার্ড খেলে যাচ্ছে, আর এমন বিয়ে করছে যেন আমি ফিল করি যে আমি দোষী, ও নয়, ঠিক আছে। ও এরকম বলতে থাকে যে কি জানি আনফলো তো আমি করিনি, ভুল করে হয়তো হয়ে গেছে। আমাকে বলছে আমার না এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি হসপিটালে ভর্তি ছিলাম, তাই আমি তোমাকে কোনো মেসেজ করতে পারিনি, আমি তোমাকে ওই কথাটাই বলবো বলেছিলাম, কিন্তু দেখলাম তুমি সিন করে রেখে দিয়েছো, তাই আমি আর কিছু বলিনি। আর আমি বিজি ছিলাম, আর আমি দেখিনি তোমাকে কখন আনফলো হয়েছে, না যদি আমি দেখতাম তাহলে আমি তোমাকে বলে দিতাম, এই করে দিতাম, ওই করে দিতাম। সে নাটক করতে লাগলো। তোমরা আমাকে বলো, কারোর যদি অ্যাক্সিডেন্ট হয়, কেউ যদি হসপিটালাইজ থাকে কিছুদিন, কিভাবে সম্ভব সে স্ট্যাটাস লাগাচ্ছে রেগুলার, সে প্রোফাইল ফটো চেঞ্জ করছে, সে বায়ো চেঞ্জ করছে, সে ইউজার নেম চেঞ্জ করছে, সে কিছু পোস্ট করছে, সে কিছু স্টোরি লাগাচ্ছে। কেউ যদি হসপিটালাইজ থাকে না, তার মানে 10 দিন বোধহয় সে এইগুলো করতে পারবে না, আমার তো মনে হয় না। কারণ কোনো সিরিয়াস ইনজুরি হলে তো সে কখনোই পারবে না। তো এই হসপিটালে আদৌ হয়েছে নাকি হয়েছে সেগুলো সব ওর বানানো কথা, সেটা আমি কখনো সত্যটা যাচাই করিনি। আর আমার আর দরকার নেই সত্যটা যাচাই করার, ঠিক আছে। কারণ ওখানে পর্যন্ত গিয়ে আমি এইটুকুনি তো বুঝতে পেরে গেছিলাম যে ওর কিছু একটা তো হয়েছে, যে ও আমার সাথে ইচ্ছে করে এগুলো করছে। এইটুকুনি অন্তত আমি বুঝেছিলাম। তো এরপরে কি হয়, কি আমি ওকে সব দোষটা দিই যে তুমি এরকম, তুমি ওরকম, তুমি আমাকে কেন রিপ্লাই দাওনি, এক্সেট্রা এক্সেট্রা। তো আমাকে ও নাটক সেই ভিকটিম কার্ড খেলতে থাকে যে দেখো সবার নজর আলাদা, তোমার মতো তুমি, আমার মতো আমি, আমি কিন্তু তোমাকে সময় দিই, আমি কিন্তু রিপ্লাই করি, মানে ও নাটক করতে থাকে লিটারালি। তারপরে ওর ভিকটিম কার্ড পুরোটা খেলে নিল, ঠিক আছে। তারপরে আমাকে ও ডাইরেক্ট বলছে, মানে কথাগুলো ক্লিয়ার হয়নি, পুরোপুরি মিটেনি আমার যে কষ্টটা, সেই কষ্টটা ফোরো এলোই না। ওর যখন কষ্ট হয়েছে আমি মোটিভেট করেছি, ওর সঙ্গ দিয়েছি, সেটা ও আমার বেলায় দেওয়ার বদলে ও আমাকে এটা বলছে যে দেখো তোমার যদি থাকতে ইচ্ছা হয় থাকো, নাহলে তুমি যদি ছেড়ে যাবে বলো, চলে যেতে চাও যেতে পারো। ও আমাকে ডাইরেক্ট কথাটা বলছে, মানে ও ইনডাইরেক্টলি এটাই বোঝানোর চেষ্টা করছে যে তোমাকে থাকতে হবে না, তুমি চলে যাও তোমার প্রবলেম হলে। আর ওটা ও এইভাবে দেখাচ্ছে যে যদি তোমার থাকতে হয় থাকো, মানে এরকম ভাবে বোঝাচ্ছে। তখন আমি বলছি চলে যাও মানে, তুমি যত কিছু করেছো তার উত্তরগুলো দিয়ে যাও, তুমি যে এতদিন আমাকে রিপ্লাই করলে না, আনফলো করলে, এইসব নাটক করলে আমার সাথে, এগুলোর কি? তখন বলছে দেখো আমি কোনো নাটক করিনি, মানুষের নজর আলাদা, মানুষের ভাবনা চিন্তা আলাদা, আমি আমার জায়গায় ঠিক, আমি কোনো ভুল করিনি, ভগবান জানেন, তুমি তোমার জায়গায় ঠিক। মানে এরকম করে নাটক করতে থাকে, আর ভালো মানুষ সাজার একটা ওভার অ্যাক্টিং করতে থাকে, আর এমন বিহেভ করতে থাকে, তার স্টোরিতে বারবার সে ব্লেম করে এটা দেখাতে চাই যে দোষী আমি, সে নয়। অ্যাকচুয়ালি সে দোষী, পুরো গেমটা সে খেললো, অথচ দোষী কে, আমি, এরকম সে দেখা। তারপরে তারপর আমাকে একটা জাস্ট এরকম কথা বললো যে ঠিক আছে চলো এবার ছাড়ি, মানে এবার কথা বলাটা বন্ধ করি, এবার তুমি যেতে পারো, কিন্তু আমার দরজা তোমার জন্য সবসময় খোলা, তুমি যখন খুশি আসতে পারো। আর একটা কথা আমাকে বলে দিয়ে যাই যে আমার ফোন নাম্বারটা আমি চেঞ্জ করবো, নতুন ফোন একটা কিনবো, তো তখন যদি তুমি আমাকে ফোন করতে চাও আমাকে কিন্তু পাবে না, তো তুমি সেই নতুন নাম্বারে হয়ে যাবে, সেটা আমি তাই বলে দিলাম। এটা আমাকে সে জানিয়ে রেখে উদার হওয়ার নাটকে সে, ওখানে কথাটা আমাদের শেষ হয়। দেন আমি ওকে ব্লক করে দিয়েছিলাম, কারণ আমার সেলফ রেসপেক্ট বলে কিছু ছিল, ওর মতো আমি নই, আমাকে তো উদার হওয়ার নাটক আমি দেখাতে চাই না।
আমি স্ট্রেট ফরওয়ার্ড হই। আমি ব্লক করি ওকে সব জায়গা থেকে, ইনস্টাগ্রাম থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, সব জায়গা থেকে। ওর ফটো ভিডিও আমি কত যে আমার মেমোরিজ হয়ে ওর ফটো ভিডিও যখন আসতো আমি যে কত কষ্ট পেয়েছি। আমি সেগুলো ডিলিট করার পরে কোনো না কোনো জায়গা থেকে কোনো ওর ফটো ভিডিও ওর রিলেটেড কিছু চলে আসতো। আর ওর পরেই আমার সবথেকে কঠিন ফেজ, আমার মুভ অন করার ফেজ, যেটা মানে এতটা এই বন্ধুত্বতে আমি জড়িয়েছিলাম এতগুলো, মানে প্রায় ২ বছর ৩ বছর আমি জড়িয়েছিলাম ২০২৩, ২৪, ২৫। তো ২০২৫ এর মাঝামাঝি এটা ঘটে। আর হট করে এই জিনিসটা থেকে ছেড়ে বেরোনো আমার পক্ষে অতটা সহজ ছিল না। তো জিনিসগুলো খুবই বাড়ে। আমার মুভ অন করার ফেজটা আমি সেকেন্ড পার্টে বলি না হয়। এটা হচ্ছে প্রসেসটা। ওখানে পর্যন্ত কি হয়েছিল। আশা করছি তোমরা বুঝেছো কিছু হলেও। তো আমি এখানে ভিডিওটা শেষ করি। আমি সেকেন্ড পার্টটা রেকর্ড করব। এখানে এটা শেষ হোক।